বাইরে অঝরে বৃষ্টি ঝরছে। অন্ধকারে বৃষ্টির ফোঁটা টিনের চালে যেন রাতের গভীরতা আরও বাড়িয়ে তুলেছে। চন্দননগরের একটি গ্রাম, চারিদিকে শুধু বাঁশঝাড় আর ঘন কচু বনের ঘন অন্ধকার। ঘরের ভেতরে একটি পুরনো চৌকিতে বসে আছে 7 বছরের ছেলে গোবিন্দ আর তার ঠাকুমা। ঘরের মাঝখানে একটা টিমটিমে হেরিকেন জ্বলছে, যার শিখা মাঝে মাঝে বাতাসের ঝাপটায় কেঁপে উঠেছে। গোবিন্দর বাবা সুরজিৎ এখনো হাট থেকে ফেরেনি। হাট থেকে বাড়ি ফিরতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। গোবিন্দ ভয়ে ভয়ে তার ঠাকুমার কোলের কাছে এসে বসল। ও ঠাকুমা, হ্যাঁ বাবা এখনো বাড়ি ফিরছে না কেন? হ্যাঁ। ঠাকুমা মালা জপ করছিল। শুকনো গলায় বলে উঠল, আসবে রে ভাই, বৃষ্টিতে কোথাও হয়তো আটকে পড়েছে। তুই ভগবানের নাম জপ কর, ভগবানের নাম জপ কর। ঠিক তখন ওই জানলায় একটা খসখস আওয়াজ হলো। মনে হলো কে যেন ভেজা নখ দিয়ে জানলায় আঁচড় কাটছে। হ্যারিকেনের অল্প আলোয় গোবিন্দ দেখল জানলার ওপারে একটা লম্বা ফ্যাকাশে হাত শিক ধরে দাঁড়িয়ে আছে। পরক্ষণে সেটা মিলিয়ে গেল। হঠাৎ বাইরে দরজায় একটা ঠক ঠক আওয়াজ শুরু হলো। খুশিতে আত্মহারা হয়ে পড়ল গোবিন্দ। ওই দেখো ঠাম্মা, বাবা এসেছে মনে হয়, দেখো দেখো। গোবিন্দ দরজা খুলতে যেতেই তার ঠাকুমা তার হাত টেনে ধরল। ঠাকুমার হাতটা যেন বরফের মতো ঠান্ডা। ঠাকুমা ফিসফিস করে বলল, তোর বাবার তো সাইকেলের বেল বাজানোর কথা, কই বেল তো বাজালো না। দরজার ওপাশ থেকে একটা খুব পরিচিত শব্দ, অথচ অদ্ভুত যান্ত্রিক গলায় আওয়াজ ভেসে এলো, গোবিন্দ বাবা দরজাটা খোল, আমি ভিজে গেছি যে। গলাটা যেন অবিকল সুরজিতের মতো, কিন্তু শব্দগুলো যেন ভেতর থেকে নয়, পাতাল থেকে উঠে আসছে। ঠাকুমা সাহস করে দরজার ফুটো দিয়ে বাইরের দিকে তাকালো। যা দেখলো তাতে মনে হলো শরীরের সমস্ত অঙ্গ হিম হয়ে এলো। উঠোনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকার অবয়ব, পরনে সুরজিতের মতন সেই জামা। দরজাটা খোল বাবা, নইলে কিন্তু আমি জানলা দিয়ে আসবো। মুহূর্তের মধ্যেই হ্যারিকেনের আলোটা ধূপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে গোবিন্দ শুনতে পেল ওদের টিনের চালের উপর দিয়ে ভারী কিছু গড়িয়ে নামছে, আর সেই একই গলায় আওয়াজ এবার ঘরের ভেতর থেকে পাওয়া যাচ্ছে। সেই আওয়াজটা যেন তাদের কানের কাছে ফিসফিস করে উঠল, বাবা চলে এসেছে, দেখবি না? না না, আমাকে আমাকে মেরো না ঠাম্মা, বাঁচাও ঠাম্মা, আমাকে বাঁচাও, তুমি বাঁচাও। ঠাকুমা বুঝতে পারল এটা তার ছেলে সুরজিৎ নয়। ঠাকুমা পাশে থেকে এক ঘটি গঙ্গা জল তুলে নিল আর সেটা নিয়ে মন্ত্র পাঠ করা শুরু করলো। কিছু বিড়বিড় করে সেই জলটি ভূতের গায়ে ছিটিয়ে দিল। ও জ্বলে গেল, পুড়ে গেল, আমি ফিরে আসবো, তোদের কাউকে ছাড়বো না। দূর থেকে শোনা গেল সাইকেলের বেলের শব্দ। দরজা ঠেলে সুরজিৎ ঘরে ঢুকলো। এ কি মা, তোমরা অন্ধকারে কেন? কেউ কোনো কথা বলে না। অন্ধকার ঘরে হ্যারিকেনটা জ্বালিয়ে ফেলল সুরজিৎ। দেখলো সারা ঘরে বড় বড় নখের আঁচড়। আজ মহাদেব আমাদেরকে বাঁচিয়েছে বাবা। তুই তুই ঠিক আছিস তো? আর বাড়ি ফেরার পথে কেউ কি তোকে ডেকেছিল? হ্যাঁ, বাঁশঝাড়ের ওইখান থেকে কেউ আমাকে ডেকেছিল। কোনো এক মহিলার কণ্ঠ শুনেছিলাম, কিন্তু আমি কোনো সাড়া দেইনি। কিন্তু কেন? আর ঘরের মধ্যে এসব কি হয়েছে?
তোমরা কোনো কথা বলছো না কেন? এই গোবিন্দ, কি হয়েছে বল তো? বাবা, জানো, তোমার মতো দেখতে একটা লোক এসেছিল। আমাদের আমাদের অনেক ভয় দেখিয়েছে। ঠাম্মা শিব ঠাকুরের নাম নিতেই পালিয়ে গেল। ও বলেছে আবার আসবে আর আমাদের মেরে ফেলবে। ছেলের মুখে কথাগুলো শুনে সুরজিতের মুখে আতঙ্কের ছাপ দেখা গেল। আজকের রাতে যা হয়েছে তার জন্য নয়, সুরজিতের ভয় অন্য কোথাও। সুরজিৎ তার মায়ের মুখের দিকে তাকায়। সব আমার দোষ রে সুরজিৎ, সব আমার দোষ। আজ আমার লোভের জন্য এই নিশাচর আমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আমি বারণ না শুনে এই বাক্সটা খুলেছিলাম। কোন বাক্স? পুরনো কাঠের ওই সিন্দুকটা নয় তো? তোর ঠাকুরদা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন ওই বাক্সটা যেন কোনোদিন না খোলা হয়। ওটাতে আমাদের বংশের এক অতৃপ্ত আত্মা বন্দি ছিল, যাকে তুষ্ট রাখতে প্রতিদিন সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ দেওয়া হতো। আজ বিকেলে আলমারি গোছাতে গিয়ে লোভ আর সামলাতে পারলাম না। যেই বাক্সটার ঢাকনা খুলেছি অমনি অমনি একটা শীতল হাওয়া ঘর থেকে বেরিয়ে গেল। তখনই বুঝেছিলাম কিছু একটা অমঙ্গল ডেকে এনেছি আমি। ওই বাক্সটা খোলার কারণেই আজ তোর রূপ ধরে এসেছিল। সে চায় আমাদের কাউকে স্পর্শ করতে, যাতে সে আবার রক্ত মাংসের শরীর ফিরে পায়। গঙ্গা জলে ওটা সাময়িকভাবে দূর হয়ে গেছে ঠিকই, কিন্তু সে আবারও আসবে। আজ অমাবস্যার রাত শেষ হওয়ার আগেই সে আমাদের ছাড়বে না। তাহলে এখন কি হবে? সুরজিতের গলায় স্পষ্ট আতঙ্ক। ঠাকুমা নিজেকে সামলে নিল। সে জানতো এই বিপদ থেকে বাঁচার একটাই পথ আছে। ঠাকুমা বলল, সুরজিৎ, তুই আর গোবিন্দ উপরে উঠে বস। মেঝেতে পা দিবি না। যতক্ষণ না সূর্য উঠছে ততক্ষণ তোরা ওইখান থেকে নিচে নামবি না। একদম পা নামাবি না। আমাকে ঘরের চারপাশ বন্ধন করতে হবে। এখানে তাড়াতাড়ি বস। ঠাকুমা একটা বাটি আর তার মধ্যে সিঁদুর মেশানো কিছু একটা বের করলো। সে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে চারিদিকে সেগুলো ছিটিয়ে দিল। শোন, ও আবার আসবে। আবার সে হয়তো তোর চেনা কারো রূপ ধরে আসবে, কিংবা এমন কোনো ডাক দেবে যেটা তুই এড়াতেই পারবি না। কিন্তু খবরদার, সূর্য না ওঠা পর্যন্ত এই বিছানা থেকে একদম নামবি না, আর ভুলেও বাইরের দিকে তাকাবি না। ঠিক তখনই বাইরের দরজায় শব্দ শুরু, কিন্তু এবার কোনো ডাক নয়, এবার এক কান্নার শব্দ। বাইরে থেকে ভেসে আসছে গোবিন্দর মৃত মায়ের সেই গলার শব্দ। গোবিন্দ, তুই বাইরে আয় না, একটু বাইরে আয় বাবা। তোকে কতদিন খুঁজেছি। আয় বাবা, এদিকে আয়। আমি তোর মা, তোর জন্য মিষ্টি এনেছি। দরজাটা খোল বাবা। গোবিন্দ নামতে যাবে তখনই সুরজিৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আর তখনই দরজা জানলা জোরে জোরে শব্দ করতে থাকে, আর ঠাকুমা চোখ বন্ধ করে কিছু বলতে থাকে। আমি বাক্সটা খুলে ভুল করেছি। আমাকে ক্ষমা করুন। আমাদেরকে দয়া করে ক্ষমা করে দিন। হঠাৎ টিনের উপর থেকে জোরে জোরে শব্দ করতে থাকে, কিন্তু সে সেটা ভেদ করে ভিতরে আসতে পারে না, কারণ ঠাকুমা কিছু মন্ত্র পড়ে ছিটিয়ে রেখেছিল। সূর্যের প্রথম আলো যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, সবকিছু বন্ধ হয়ে গেল। বাইরে সেই বাক্সটি পড়ে আছে ভাঙা অবস্থায়। সবকিছু যেন নিস্তব্ধ হয়ে গেল। রাতে সব ডাকে যেমন পিছনে ফিরে সাড়া দিতে নেই, তেমনি সব জিনিস খুলে দেখতে নেই। কিছু জিনিস
আড়ালে থাকাই ভালো। গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই রকম গল্প নিয়মিত উপভোগ করতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।